স্বাধীনতা শুধু কি ১৯৪৭-এর ১৫ই আগস্টের আনন্দ, নাকি তার আড়ালে লুকিয়েছিল দেশভাগের গভীর বেদনা? ব্রিটিশ শাসনের অবসান, ক্ষমতা হস্তান্তরের তাড়াহুড়ো, ভারত ও পাকিস্তানের জন্ম এবং লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্তু জীবনের ইতিহাস আজও নানা প্রশ্নের জন্ম দেয়। কেন নির্ধারিত সময়ের আগেই ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলো? দেশভাগের জন্য কি শুধুই ব্রিটিশদের নীতি দায়ী ছিল, নাকি ভারতীয় রাজনীতির বিভিন্ন পক্ষের সিদ্ধান্ত ও চাপও এর সঙ্গে জড়িয়েছিল? দেশভাগ রাজনৈতিক সীমারেখা তৈরি করলেও ভারত, বাংলাদেশ ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে আজও রয়েছে ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের গভীর যোগসূত্র। ১৯৪৭ সালের ১৫ই আগস্টের বার্তায় ঋষি অরবিন্দ যে ফ্রি হ্যান্ড ইউনাইটেড ইন্ডিয়ার স্বপ্নের কথা বলেছিলেন, সেই ভাবনার আলোকে আজকের দক্ষিণ এশিয়ায় সহযোগিতা ও সংস্কৃতির বন্ধনের নতুন সম্ভাবনা কতটা রয়েছে? সার্ক কি সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ দেখাতে পারে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি লোকতন্ত্র সেনানী সম্মানে সম্মানিত সনদ বসু মল্লিকের মুখোমুখি হয়েছিলাম। অখণ্ড ভারত, দেশভাগ, স্বাধীনতার প্রকৃত ইতিহাস এবং ঋষি অরবিন্দের ভাবনা নিয়ে তার বক্তব্যে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ দিক। এখন দেখুন এ বিষয়ে তিনি আর কি জানালেন। 15ই আগস্ট আমরা তো জানি স্বাধীনতা দিবস, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তো ভারতবর্ষের যে আকার, যে আয়ত্ত ছিল, একদম আপনার মায়ানমার বলুন, আফগানিস্তান বলুন, ব্রহ্মদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, এই যে একদম কন্যাকুমারী পর্যন্ত। এই স্বাধীনতা দিবস কি অখণ্ড ভারতের ছিল, না শুধুমাত্র ভারতের ছিল? এই বিষয়টা দেখতে বলেন। আমরা জানি 1947 সালে ইংরেজরা আমাদের দেশ আর 15ই আগস্ট স্বাধীন ঘোষণা করে ওরা চলে গেছিল। অ্যাকচুয়ালি করার কথা ছিল 48 সালের জানুয়ারি মাসে ওরা যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা তড়িঘড়ি চলে গেল কেন? না, সারা দেশেই ওরা যে দেশ ভাগের যে চক্রান্ত করেছিল সেটাকে দেশের মানুষ হয়তো মেনে নিত না এবং প্রচণ্ড আন্দোলন করতে শুরু করত। এই ভয়ে ওরা তাড়াতাড়ি 15ই আগস্ট 6 মাস আগে স্বাধীন করে দিয়ে চলে গেল। এই স্বাধীনতা দিবস যেটুকু অংশ আমরা এখন পেয়েছি, এটাও আর গান্ধীজির চরকা চালিয়ে পাইনি, এটাই এখন প্রচার করা হয়। এর জন্য নেতাজি সুভাষের আজাদিন ফৌজ, আমাদের বিপ্লবী আন্দোলন, ঋষি অরবিন্দের তপস্যা, এই সব মিলিয়ে যে একটা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর ইংরেজের অবস্থা খারাপ হয়ে যাওয়াতে তারা এমনিই চলে যেত। সেই কারণে এই তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। আর আমরাও মেনে নিলাম কেন? অখণ্ড ভারত ভেঙে দিয়ে ওরা টুকরো করে চলে গেল, ভারতবর্ষের 2 হাত ভারত মাতার কেটে দিয়ে চলে গেল। আমাদের কংগ্রেসের নেতৃবৃন্দ, তাদের একটা অংশ, সবাই নয়, তারা এটাকে মেনে নিল। কেননা তারা দেখছে যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, এখনও যদি আমরা ক্ষমতা না পাই তাহলে আমাদের আর আমরা তো দেখেই যেতে পারবো না, ক্ষমতার স্বাদ ভোগ করতে পারবো না। সেই জন্য সংঘ কিন্তু বরাবরই আর বলেছে যে আমাদের অখণ্ড ভারত আমরা চাই। ঋষি অরবিন্দ বলে গেছেন যে এটা ভগবানের সৃষ্টি একটা ট্রায়াঙ্গেল, এটাকে কেউ কখনো এইভাবে বিভাজিত করতে পারে না কৃত্রিমভাবে। ইট মাস্ট ইউনাইট, এটা আবার অখণ্ড হবে। ঋষি অরবিন্দ তো আর ঋষি ছিলেন, ভগবত দর্শন করেছিলেন, তার বাণী মিথ্যা হয় না। আর আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি জার্মানি দুটো করে দিয়েছিল ওরা, সেই জার্মানি আবার মিলে এক হয়ে গেছে, বার্লিন ওয়াল ভেঙে টুকরো হয়ে গেছে। ভিয়েতনাম দুটো করে দিয়েছিল, সেই ভিয়েতনাম আবার এক হয়ে গেছে। আমাদের ভারতবর্ষেও সিকিম, ভুটান, নেপাল আলাদা ছিল, সিকিম আবার 1970 সালে আমাদের মধ্যে মিলে গেছে নিজেরাই এসে। এইভাবে যেমন যেমন ভারত শক্তিশালী হবে, তেমন তেমন এই ভারতের যেসব অংশগুলো এখন দূরে চলে গেছে সেগুলো আবার নিশ্চয়ই হয়তো একটা সরকারের আন্ডারে চলবে না, কিন্তু একটা ফেডারেল রাষ্ট্র হতে পারে, যেমন সার্ক এখন চলছে। যে সব জায়গায় ভারতীয় সংস্কৃতি আছে, সে তিব্বত বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান তো লিখেছে 5000 ইয়ার্স অফ পাকিস্তান বলে ওরা বই বার করেছে। যার জন্ম 53 বছর আগে, সে 5000 ইয়ার্সের ইতিহাসে কী লিখবে? সেই হরপ্পা মহেঞ্জোদারো, সেই তক্ষশিলার কথা তাদের বইয়েতে আছে। হিংলাজ মন্দির সেখানে আছে, ঢাকায় ঢাকেশ্বরী মন্দির সেখানে আছে। সেই জন্য
ইসরায়েল যেমন 1800 বছর ধরে ওরা সারা পৃথিবীতে ছড়িয়েছিল, দেশ পায়নি, কিন্তু ওরা প্রতিবার বলতো নেক্সট ইয়ার টু জেরুজালেম, পরের ইয়ারে আমরা জেরুজালেমে এই ক্রিসমাস পালন করব। তো তারা পরবর্তীকালে সেই দেশ পেয়েছে, কিন্তু পায়নি, সব আরব দেশগুলোকে ঠান্ডা করে রেখে দিয়েছে। সেই রকম আমরাও যদি আর সম্পূর্ণ ভারতবর্ষে একজোট হয়, একমত হয়, তাহলে আবার অখণ্ড ভারতের যে সেই স্বপ্ন আমাদের সাকার হবে। একেবারে স্যার শেষ প্রশ্ন, সেটা আপনি এই সংঘের সাথে কত বছর যুক্ত আছেন? 1968 সালে আমি সঙ্গে প্রথম এসেছি আমার বাবার হাত ধরে, তখন কোন ক্লাসে পড়েন? তখন ক্লাস 8-এ পড়ি। আর তারপরে 68 থেকে আজকে 2026, মানে 42, 48, 58 বছর আর সঙ্ঘের বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেছি। গত প্রায় 50 বছর সঙ্ঘের প্রচারক হিসেবে ঘরবাড়ি ছেড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করেছি। আজকে আমাদের কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ। বর্তমানে আমার দায়িত্ব মধ্যবঙ্গের গ্রাম বিকাশ এর যে কাজ সেটা দেখা। আমার কেন্দ্র বর্ধমান। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।